নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের ভাবনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই প্রত্যেকে খুব ভালো আছেন। প্রায় প্রত্যেক দিনই আপনাদের চিঠি, ফোন, SMS আমরা পাই এবং আপনাদের মতামত, পরামর্শ, সমালোচনা সমস্ত কিছু পেয়ে আমরা সমৃদ্ধ বোধ করি। বাংলা দূরদর্শনে একটু অন্য রকমের অনুষ্ঠান, একটু অন্য ভাবনার অনুষ্ঠান, একটু অন্য অনুভবের অনুষ্ঠান। আপনারা তো জানেন, পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের প্রায় 2000-এর মতো বিশিষ্ট ব্যক্তিত্ব যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসা, বিজ্ঞান এবং গবেষণা নিয়ে একদম নীরবে কাজ করে চলেছেন, আমাদের অনুষ্ঠানের অতিথি হন তারাই। আজকের অনুষ্ঠানেও এইরকম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন। বিশিষ্ট ব্যক্তিত্ব সবাই, তবুও প্রত্যেকটি মানুষই তাদের নিজস্ব কর্মধারা বা নিজস্ব ভাবনা নিয়ে তার নিজস্ব ক্ষেত্রভূমিতে এক একভাবে, এক এক রকমভাবে নির্দিষ্ট ভাবনাতে, সংস্কৃতিতে, সৃজনশীলতায়, সৃষ্টিশীলতায় এক আলাদা ব্যক্তিত্ব হয়ে ওঠে। আজকের পর্বে সেই ব্যক্তিত্ব নিয়ে আমাদের কথা হবে। কথা হবে আপনাদের উৎসাহের সাথে আমাদের উৎসাহের একটা অন্য রকমের মেলবন্ধন এবং এক আশ্চর্য কিছু নতুন কথার সংযোজন ও নতুন ভাবনার অনুভবের সাথে জারণ। শুরু করছি আজকে ভাবনা। গান মাত্র দুটি অক্ষর। এই দুটি অক্ষরের ভেতরে কেমন যেন জীবনের আবেশ জড়িয়ে গেছে। জীবনের সংস্কৃতি, সৃজনশীলতা, ভাবনা, ভালো লাগা, অনুভব, সংবেদনশীলতা সমস্ত কিছু নিয়ে গান আমাদের সাথে আমৃত্যু জড়িয়ে থাকে। জন্ম কিংবা মৃত্যু সবেতেই যেন গান, গান আর গান। গানের একটা নেপথ্য দর্শন আছে। গান কিভাবে তৈরি হয়, গানের কি আলাদা কোনো কারখানা আছে নাকি, গানের কোনো নির্মাণ কৌশল আছে নাকি, সে ব্যাপারে সাধারণ আমরা যারা দর্শক বা শ্রোতা সবসময় সে ব্যাপারে আমরা অতটা খোঁজখবর রাখি না, রাখার প্রয়োজন হয়ও না। আমরা গান ভালোবাসি, গান শুনি, আপনার গান ভালো লাগে, আপনিও গান শোনেন। কিন্তু এই গানের সুরসৃষ্টি, গানের কথা, গানের নিদর্শন, গানের উপস্থাপন, সামগ্রিকতা নিয়ে কিছু মানুষ একদম নীরবে চর্চা করে চলেছে। এই নীরব চর্চা একটা অন্য রকমের ধারার সাথে আমাদের পরিচয় করে দেয়। আমরা অনেক কিছু নতুন জিনিস জানতে পারি। ডাক্তার সৌম্য মাইতি, তিনি পেশাগতভাবে চিকিৎসক, ব্যস্ততম চিকিৎসক, কিন্তু তার নেশা গান না, গান করা না। গান তিনি ভালোবাসেন, গান করতেন পারেনও বটে, তবুও গানের নেপথ্য দর্শনের কথা ওই যে বলছিলাম, গানের সুর নির্মাণের যে বৈজ্ঞানিক ভিত্তি, যে দর্শন, সেটা নিয়ে তার গবেষণা এবং তার লেখা বই পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের সুধী পাঠক মহলের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছে। তিনি গবেষণার কাজটি খুব নীরবে করে যাচ্ছেন প্রায় বিগত 3 দশকেরও বেশি সময় ধরে। গানের সাথে যে বৈজ্ঞানিক দর্শনের সূত্রতার সুর জড়িয়ে থাকে তা নিয়ে আজকে ডাক্তার সৌম্য মাইতি আমাদের সাথে রয়েছে সরাসরি। নমস্কার সৌম্যবাবু। নমস্কার। কেমন আছেন? আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ব্যস্ততম চিকিৎসক, কিন্তু তার মাঝখানে এই যে সঙ্গীত নিয়ে উৎসাহ, সেটা কিভাবে এলো? এটা বলতে গেলে একটু আগে থেকে বলতে হয়। আমাদের বাড়িতে গানের চর্চা বরাবরই ছিল, এখনো আছে। আমার দিদিভাই গান শিখতেন, এখনো গানের চর্চা করেন। তো ওই শেখার সময় আমার দিদিভাইয়ের পাশে আমি বসে দেখতাম যে আমার দিদির গুরুজি গান কিভাবে শেখান। তো দিদিভাই গান পরে প্র্যাকটিস যখন করতেন, আমিও পরে তবলা এবং বিভিন্ন যন্ত্রসঙ্গীত বাজানো শিখেছি। দিদির সঙ্গে সঙ্গত করে বাজাবো, এটা ভাবনা চিন্তা করেই বাবা আমাকেও শিখিয়েছেন। তো আমার কীরকম মনে হতো যে দিদি একটা গান, দুটো গান, 3টে গান, 4টে গান যখন গাইতো, পরপর গানগুলো শুনে কোনো একদিন আমার মনে হয়েছিল যে একটা গানের সুর কিছুটা এপাশ ওপাশ চেঞ্জ করলে, মানে সুরের কিছুটা গঠন, পরের গানটা মনে হচ্ছে যেন বাড়ছে। এটা দিদিকে বলাতে দিদি খুব রেগে গিয়েছিল এবং পরে আমার গানের স্যার, মানে আমারও স্যার, তাকে বলে দিয়েছিলেন যে আমার ভাই আমার খুব অসুবিধা করছে, এইসব কথা বলছে। তো ওই স্যার অভিজ্ঞ স্যার ছিলেন, তিনি বুঝেছিলেন যে কোথাও একটা এই লিঙ্ক খুঁজে পেয়েছে। তো তারপরে আমি তো তখন তবলা শিখি, তা আমাকে বলেছিলেন যে একটা তবলার বোল আমি বলছি, তুমি অন্য স্ট্রোক দিয়ে
ওই সময় মাপ করে ওইটা বাজিয়ে দেখাও। তো আমি পেরেছিলাম, আমি জানি না কি বাজিয়েছিলাম, কিন্তু আমি ওটা ওই সময় মাপে বাজিয়েছিলাম। তো এইভাবে তারপর তো বহু সময় কেটে গেছে, আমি কলকাতায় ডাক্তারি পড়তে চলে আসি। এখানে আরও অনেক গুণীজনদের সঙ্গে আমার আলাপ পরিচয় হয়, গান বাজনা নিয়ে আমি আরও অনেক কিছু, আরও অনেক ইনস্ট্রুমেন্ট শিখেছি। পরে আমি কিবোর্ড শিখেছি এখানে কলকাতায়। এখন আমার বর্তমানে যে গুরুজি আছে তাকে তো অবশ্যই প্রণাম জানাবো। আর আগের যিনি গুরুজি কিবোর্ড শিখেছিলাম, নির্মল দাস, স্বর্গীয়, তিনি এখন আর পৃথিবীতে নেই। তো এখন যিনি আছেন গুরুজি সোমনাথ রায়, তিনি সব পারকাশনে খুবই ভালো, এবং পারকাশনই তার ইনস্ট্রুমেন্ট ঘটন। তো ওনার কাছে শেখার পর, কিছুটা শেখার পর, আর এর আগেও আমার যা শেখার অভিজ্ঞতা, সব অভিজ্ঞতা মিলে আমি বুঝতে পেরেছিলাম যে মিউজিক হলো একটা সময়, একটা সময়ের ভাগ। পুরো সঙ্গীত জগৎটা একটা সময়ের ভাগ। আমরা অনেক সময় শুনে থাকি যে আমাদের যারা খুব প্রসিদ্ধ যারা গায়ক গায়িকা, অনেকেই বলেন আমি 12টা ভাষায় গান করেছি, আমি 13টা ভাষায় গান করেছি। তা আমরা অবাক হই, অবাক হওয়ার মতো কিছু নেই, খুব সোজা ব্যাপার। তারা কি তাহলে ওই ভাষাটা 2 বছর ধরে শিখে তারপর গানটা তারা রেকর্ড করেন? একদমই না। ওই ভাষাটার মানেটা তারা বুঝে নেন যিনি ওই ভাষাটা জানেন, যে ওই ভাষাটার মানেটা তার ভাষায় কি মানে যাচ্ছে, তাহলে গানের ফিলিংসটা আর সেন্সটা তিনি বুঝে নেন। তারপরে ওটাকে একটা সাউন্ড বা সময়ের ভাগে, তাকে আমাদের মিউজিকের জগতে বলা হয় টেম্পো। এই টেম্পো টার্মটা হচ্ছে মিউজিকের জগতে। দর্শক বন্ধুরা, আপনাদের এই টার্মগুলো যদি নাও জানেন, কিন্তু এটা তো আপনারা অনুভব করতে পারেন যে সময় বা শব্দের একটা ভাগেতে গান চলে। বাহ, সুন্দরভাবে বললেন। কিন্তু গানের তো একটি নির্দিষ্ট আবহ আছে। গান মূলত সুরের ওপরে নির্ভর করে, তাই না? এবং সেই আবহ না থাকলে, সুর না থাকলে, তাহলে সেটা আর গান হয় কি করে? মূলত সুর নিয়ে আপনার গবেষণা, সুর নিয়ে আপনার লেখালেখি, এই যে গানের সুর, গানের যে আবহ, সেটা তাহলে সৃষ্টি হয় কিভাবে? আপনি কি বলেন? এইটা উনি বুঝে নেন, তারপর সেই টেম্পোটা মিউজিক ডাইরেক্টর বা সঙ্গীত পরিচালক যেভাবে সাজিয়ে ফেলে গানটাকে, যে টেম্পো বা সময় ভাগটা, সেইটাকে উনি বজায় রেখে গানটা গান, তখন আমরা সেটাকে সেভাবে শুনি। তাই একটা গানের থেকে আরেকটা গান আলাদা হয়, সেই রিদিম, সেই টেম্পো বা সময় ভাগ, ছন্দ, চলন, এই যে ভাগগুলো আলাদা হয়ে যায় বলেই আমরা একটা গানের সঙ্গে আরেকটা গানের তফাৎ বুঝতে পারি। একজন সুরকার নয় সে সমস্ত সুরের টেকনিক্যাল ব্যাপারগুলোকে জানলেন, এটা বেশ বোঝা গেল বটে। কিন্তু একজন পারফর্মার, যিনি একজন গায়ক, যিনি একজন গায়িকা, যিনি গান পরিবেশন করছেন, তার পক্ষে তো এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো জানা সম্ভবপর নয়। তাহলে তিনি কিভাবে এই সুরের সাথে জড়িত হবে? ক্ষেত্রে যিনি গায়ক বা গায়িকা, তাদেরকে আমরা পারফর্মার বলি। পারফর্মার মানে তিনি পারফর্ম করছেন। তিনি পারফর্মটা কিভাবে করেন? হ্যাঁ, বই বা খাতায় যে স্বরলিপি লেখা থাকে সেইটাই পুরোটাই যে সাহায্য করে তা নয়। এই কিছুটা সঙ্গীত পরিচালককে নিজের মতো গিয়ে সময় ভাগ বা টেম্পোটা বুঝিয়ে দিতে হয়, কিন্তু স্বরলিপি যেটা সঙ্গীত পরিচালক তৈরি করে ফেলেন, সেই স্বরলিপিটা দেখে গায়ক বা গায়িকারা গান করে। কিন্তু স্বরলিপিটা যিনি বানান তিনিই তো সঙ্গীত পরিচালক। আমার কথা আজকে যেটা বলার, আমি বলতে এসেছি যে সঙ্গীত পরিচালক তাহলে কিভাবে গানটা বানায়, সেই বলার বা সেই বানানোর যে আইডিয়া বা বানানোর যে উদ্দেশ্য এবং তার সাথে বানানোর পদ্ধতি, সেটার সম্পর্কেই আমি একটা আলোকপাত করেছি আমার বইতে। সুরের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক প্রথা আছে, অঙ্ক আছে, তার নির্দিষ্ট স্বরলিপি আছে, এটা নয় মানা গেল বটে। কিন্তু অনেক ক্ষেত্রে এমন অনেক সুরকার আছেন যারা কিন্তু প্রথাগতভাবে এই সমস্ত অঙ্ক, নিয়ম, এগুলোকে মানেননি। আমি সত্যজিৎ রায়ের কথা বলতে পারি, এ.আর. রহমানের কথাও বলতে পারি, কিংবা তারও আগে রবীন্দ্রনাথের কথাও কিছুটা বলা যেতে পারে। তিনি সবসময় সর্বক্ষেত্রে যে প্রথাগত স্বরলিপিকে ঠিক মতন করে নিয়ম মেনে করেছেন তা কিন্তু নয়। এই যে ব্যাপারটা, অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনি যেটা বললেন যে প্রথাগত নিয়ম, অঙ্ক, স্বরলিপি সবকিছু মেনে করতে হবে, কিন্তু তার বাইরেও তো নিয়ম ভাঙাটাও তাকে নিয়ম আছে, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রিয় দর্শক, আমি আমার বলাটাকে বাস্তবে আপনাদের কাছে তুলে ধরার জন্য 3টে খুব নমস্য ব্যক্তির উদাহরণ আপনাদের সামনে দিতে পারি। একজনকে তো আমরা
বিশ্বকবি হিসাবেই চিনি। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নমস্য ব্যক্তি। তার কথা তো তুলনাই করা যায় না, তার তুলনা তাকে দিয়েই করতে হয়। আমরা সেটাই করে এসেছি, আগামী দিনেও করে যাব। আর একজন আমাদের প্রিয় পরিচালক, আমরা তাকে পরিচালক হিসাবে যেরকম চিনি, তিনি সঙ্গীত পরিচালকও বটে। তিনি সত্যজিৎ রায়, তিনি অবশ্য নমস্য ব্যক্তি। আরেকজনকে আমরা চিনি এ.আর. রহমান, মিউজিক ডাইরেক্টর। তার মিউজিকে তো আমরা অনেক রকম ভার্সেটাইল, অনেক চেঞ্জ দেখতে পাই। তো এরা যারা নমস্য ব্যক্তি, যারা মিউজিক নিয়ে কাজ করেছেন, অনেকে তো মৃত, অনেকে জীবিত। তার মধ্যে এ.আর. রহমান জীবিত, এখনো কাজ করে যাচ্ছেন। সুরের সাথে বাদ্যযন্ত্রের একটি অদ্ভুত যোগসূত্র আছে। বাদ্যযন্ত্র ছাড়া তো কোনো সুর তৈরি হতে পারে না, এবং সেই সমস্ত সুরগুলোকেও একটু অন্যরকম ভাবে তৈরি করেন সুরকার। প্রথাগতভাবে আমরা সাধারণত যে সমস্ত বাদ্যযন্ত্রগুলোকে দেখতে অভ্যস্ত, তার বাইরেও কিছু কিছু নতুন রকমের বাদ্যযন্ত্র, নতুন রকমের বাদ্যকে ব্যবহার করা হয়, এবং সে ব্যাপারে নানা রকম এক্সপেরিমেন্টাল কাজ কিন্তু হয়েছে। সেটা আর.ডি. বর্মন থেকে হয়েছে, সত্যজিৎ বাবু করেছেন, এ.আর. রহমান করেছেন, সলিল চৌধুরী করেছেন, শচীন দেব বর্মন করেছেন। পরবর্তী পর্যায়ে আরো অনেক সুরকার তারা কিন্তু এমন অনেক বাদ্যযন্ত্র বা এমন অনেক বাদ্যকে ব্যবহার করেছেন যেগুলো প্রথাগতভাবে নয়। এই ব্যাপারে আপনার মূল আলোকপাতটা কি? এই প্রসঙ্গে আরও দুজনের নাম করতে পারি, যে আর.ডি. বর্মন মহাশয় আছেন, শচীন দেব বর্মন মহাশয়, হেমন্ত মুখার্জি। হ্যাঁ, আর.ডি. বর্মন যিনি বিদেশি অনেক সাউথ আফ্রিকান ইনস্ট্রুমেন্ট, যেমন জ্যাম্বে আছে, তারপরে ট্রিমলো আছে, এরকম কিছু ইনস্ট্রুমেন্টকে তিনি এখানে ঢুকিয়েছেন। সেই সমস্ত সাউন্ডকে আমাদের সাউন্ডের মধ্যে, গানের মধ্যে অ্যাবসর্ব করিয়ে নিয়েছেন। আমরা সেটাকে আর বুঝতেই পারি না যে ওটা বিদেশ থেকে আসা কোনো ইনস্ট্রুমেন্ট বা তার সাউন্ড। এছাড়াও রয়েছেন হেমন্ত মুখার্জি মহাশয়, তিনি আমাদের বাংলা সনাতনী বজায়টা রেখেছিলেন, কিন্তু তার মধ্যেও যে কিছু বাইরের বিদেশি ইনস্ট্রুমেন্ট বা বিদেশি শব্দ কিছু অ্যাবজর্ব করার নেই তা নয়, ঢুকিয়েছেন, কিন্তু খুব সুন্দরভাবে সুললিতভাবে ঢুকিয়েছেন। এই তিনজনের কথাটা এলো, এই তিনজন কেন, মানে আমি যেটা বলতে চাই যে এই তিনজন কেন ব্যতিক্রম, কিন্তু এদের সুরের ভেতরেও তো আবার অন্য সুরেরও কিন্তু প্রভাব আছে। সেই প্রভাবটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রিয় দর্শক, আপনারা যদি বলেন যে এটা প্রথাগতভাবে আমি সাউন্ড তৈরি, মিউজিক কম্পোজ বা সঙ্গীত পরিচালক হতে গেলে যেটা করার দরকার সেটা শিখতে চাই, তাহলে কি করবে? আমার মতামত হচ্ছে, আমি নিজে যখন এটা নিয়ে কাজ করতে গেছি, আমি এটার বিস্তর জটিলতা দেখেছি। আমরা যারা দেখেছি যে প্রথাগত যে বইগুলো আছে তাতে স্বরলিপি, সারগাম, পাল্টা, গানের এগুলোকে বলা হয় যে চলন, পাল্টা, এগুলোই সবাই আমরা শিখেছি। কিন্তু যদি স্বরলিপি কীভাবে বানাতে হয় এবং গান টু গান যে তফাৎ হচ্ছে স্বরলিপি, কিন্তু কোথাও একটা গিয়ে বেসিক গানের স্বরলিপি একই জায়গা থেকে এসেছে, সেটা হচ্ছে সময়ের ভাগ, টেম্পো। সেই বেসিক স্বরলিপিটার সময়ের ভাগটা যদি আমরা কয়েকটা সূত্রের মাধ্যমে বিদ্যাটাকে অর্জন করার জন্য তৈরি করে থাকি, তাহলে দর্শক বন্ধু অসুবিধাটা কোথায়? আমি সেই চেষ্টাটাই করেছি আমার বইতে। সঙ্গীত পরিচালক বা সুরকার হওয়ার বাসনা কিন্তু অনেকেরই থাকে, কিন্তু তার তো কতগুলো নির্দিষ্ট নিয়ম, কৌশল, নির্দিষ্ট ভাবনা সেগুলো আছে। আমি যেহেতু আপনি এই সুর সৃষ্টির নেপথ্য দর্শন নিয়ে আপনার গবেষণার কাজ, দীর্ঘদিনে আপনি এই গবেষণা করছেন, আপনাকে একটা প্রশ্ন সরাসরি জিজ্ঞেস করতে চাই। একজন সঙ্গীত প্রেমী মানুষ বা একজন সুরপ্রেমী মানুষ, তিনি যদি সুরকার যদি হতে চান, তাহলে তার প্রাথমিকভাবে তাকে কোন কোন বিষয়ে আলোকপাত করা প্রয়োজন বা কোন কোন বিষয়ে ওয়াকিবহল করা প্রয়োজন, তার নিজেকে আরো বেশি অন্য রকম ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? আমার বইতে 36টা সূত্রের মাধ্যমে, এটা যদিও প্রথম ভাগ বই, পরের ভাগটা সামনের বছর আমি চেষ্টা করছি আনবার। তো প্রথম ভাগে এই 36টা সূত্রের মাধ্যমে আমি দর্শক মধ্যে আমাদের খুব সহজ ভাষায়, খুব সহজভাবে, যারা সঙ্গীত সম্পর্কে মিউজিক লাভার, মানে সঙ্গীত বোঝেন, এই শুরু করবেন, গান বাজনা শুরু করবেন, তারাও কিন্তু এই বইটা পড়ে অনেকাংশে সহজভাবে বুঝতে পারবেন যে গান সুর দিতে গেলে কী পদ্ধতি অবলম্বন করতে হবে। আমি যদি একটু আপনাদেরকে আরও সহজ করে বলি, যেরকম আমরা দেখেছি যে আমাদের যে প্রতিমা তৈরি হয় তাতে খড়, মাটি, দড়ি, প্রতিমা কিন্তু ঠাকুরের নাম অনুযায়ী আলাদা দেখতে হয়, কিন্তু ভেতরের যে মেটেরিয়াল
বা বিষয় সেটা দড়ি মাটি খড় একই থাকে। তার মানে পৃথিবীতে যত গান আছে সবাই সেই সারগাম সা থেকে সায়ের মধ্যেই বাজবে, কিন্তু কোথাও যেন তফাৎ হয়ে যায় সময়ের ভাগ, রিদিমের ভাগ, টোনের ভাগ এবং বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী গানের যে ভাগগুলো সেগুলোতে কোথাও তফাৎ হয়ে যায়। সেই তফাৎ থেকে আমরা গান শুনে বুঝতে পারি, যারা মিউজিক লাভার দর্শক বন্ধুরা, এটা পল্লীগীতি, এটা বাউল গান, এটা অসমীয়া গান, বা এটা বিদেশ থেকে আসা কোনো গান যার ভাষা বুঝতে পারছি না কিন্তু সুরটা খুব সুন্দর, তখন আমরা পরবর্তীকালে ওই গান দেখে আমরা বুঝতে পারি যে এটা অন্য দেশের গান। কিন্তু বেসিক যেটা মূল জিনিসটা কিন্তু সেই সময়ের ভাগ, সেই সময়ের ভাগটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে শিখে ফেলতে পারি তাহলে আমাদের তো কোনো অসুবিধাই হয় না। একটা একটু অন্যরকম ভাবে বিষয় একটু জানতে ইচ্ছা করছে, সেটা হলো যে সুরকে যদি একটা বৃত্ত হিসাবে ধরি, তাহলে একটা গানের তো একটা নির্দিষ্ট ডিউরেশন থাকে, একটা নির্দিষ্ট সময়সীমা থাকে এবং সেখানে গানটা শুরু হবে এবং গানটা শেষ হয়ে যাবে। এই যে গানটা কখন শুরু হচ্ছে এবং গানটা কখন শেষ হবে, এর ভেতরেও কিন্তু সুরের নানা বৈচিত্র্য আছে, নানা বাদ্যযন্ত্রের ব্যবহার আছে। সুরকার সেগুলোকে কি খুব সুন্দরভাবে সুচারুভাবে ব্যবহার করে। এই বিষয়টাকে নিয়ে এটাও তো একটা নির্দিষ্ট একটা, আমার মনে হয় আমরা যারা খুব সাধারণ মানুষ আমাদের কাছে ব্যাপারটা একটু খুব জটিল বলে মনে হয়, কিন্তু এই বিষয়টাকে কিভাবে, অর্থাৎ কিনা গানটা কখন শুরু হবে, গানটা কখন শেষ হবে এবং শেষ পর্যন্ত এই জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে, এটাও একজন শ্রোতা বা দর্শক তিনি কিভাবে বুঝবেন, এই ব্যাপারটাকে একটুখানি ব্যাখ্যা করুন। এই ব্যাপারটাই হচ্ছে যে আমরা যখন গান শুনি তখন মনে হয় গানটা শুরু হয়ে কোথাও একটা শেষ হচ্ছে, কিন্তু যদি গান না জেনে কেউ হারমোনিয়াম বা গিটারের লিড বাজায় তখন মনে হয় যে লাইনটা থামছে না। এটা আমারও যখন প্রথম আমি বাজাতাম মনে হতো যে লাইন তো থামছে না। এই লাইন না থামা আর থামার মধ্যে গানের চলন, গানটা চলে। যে দক্ষ সুরকার সে তার গান শুনলে বুঝতে পারা যায় যে গানটা কোথাও গিয়ে শেষ হলো যাতে পরের লাইন শুরু হয়। কিন্তু আমরা যারা গান না বুঝে রিড বাজাতে বসি, গান জানি না, তার কিন্তু রিড চলতেই থাকে, তার কোথাও থামছে না যাতে পরের লাইন বাজাবার সুযোগ হয়। এইটা একটা গাণিতিক ব্যাপার। এই পৃথিবীতে সব কিছু গণিত, যেটা আমরা জানি না তার মধ্যেও গণিত আছে, যেটা জেনে ফেলেছি গণিতের সূত্রের মাধ্যমেই চলছে পৃথিবীর সব কিছু, সেটা তো জেনেই ফেলেছি। আজকে আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে, এই পুরো সঙ্গীত জগৎ, শব্দের জগৎ পুরোটাই গণিতের ওপর দাঁড়িয়ে। এই গাণিতিক জিনিসটাকেই 36টা সূত্রের মাধ্যমে আমি তুলে ধরেছি। আপনি এই যে গাণিতিক সূত্রের কথা বললেন, এই গাণিতিক সূত্রের ক্ষেত্রে শুধু তো সুরারোপ করার জন্য শুধু তো গানেই তো শুধু সুরারোপ করা যায় না, বহু ক্ষেত্রে বহু রকমের মিউজিককে তৈরি করতে হয়। একটা ছোট্ট উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে, যেমন একটি সিনেমা, একটি সিরিয়াল, একটি নাটক বা একটি যাত্রা, তার টাইটেল সং, সেটাও তো একজন সুরকারকে তৈরি করতে হচ্ছে। এছাড়া আরো নানা রকম ভাবে এই নেপথ্য বা আবহ সঙ্গীতকে কাজে লাগাতে হয়, আবহ সঙ্গীতকে ব্যবহার করা হয়, সেখানে সুরকারের অবদান কিন্তু ভীষণ ভীষণ রকম ভাবে। এই বিষয়টাকে নিয়ে আপনার ব্যক্তিগত মতামতকে এবং এটাকে কিভাবে নির্মাণ করার প্রয়োগ কৌশলের ভাবনাটাকে। গানের ক্ষেত্রে যেমন কথার পিছনেই যে সুর হতে হবে এমন নয়, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে শুধু সুরকেই প্রধানতা দেয়া হয়েছে, এরকম অনেক জায়গা সিচুয়েশন আছে। সেক্ষেত্রে ইনস্ট্রুমেন্টকেই মেন সুর হিসাবে ধরে নেওয়া হয়, যে ওটা শুধু গানের সঙ্গে সঙ্গত করার জন্য না, সে একাই একটা ইনস্ট্রুমেন্ট, প্রধান সাউন্ড তৈরি বা গানকে বোঝাতে পারে। যেরকম আমরা সোলো মিউজিক শুনি, সেখানে তো আমরা শুধু ইনস্ট্রুমেন্টালি শুনি, কোনো বাদ্যযন্ত্র যিনি বিশারদ তিনি শুধু তার মেন বাদ্যযন্ত্র, তাকে সঙ্গত করার জন্য আরও দুজন বাদ্যযন্ত্র নিয়ে বসেন, সেখানে তো আমাদের গানের কথা থাকে না, কিন্তু সেটাকেও আমরা সাউন্ড বা সুর হিসাবে আমরা খুবভাবেই সেটাকে আমরা অ্যাকসেপ্ট বা গ্রহণ করে নিই। সেটা ওই সিচুয়েশান, ওখানকার পরিবেশ, ওখানকার যে ব্যাকগ্রাউন্ড বা যে কথা অনুভব করে নেওয়ার মতো কথা, তাকে বোঝাবার জন্য এরকম অনেক সাউন্ড তৈরি করা হয়, যেটা আমাদের চলচ্চিত্র জগতের টাইটেল সাউন্ড বলা হয়। যেমন সত্যজিৎ রায় গোপীনাথ বাঘাবাই বা জয় বাবা ফেলুনাথ, এখানে যে টাইটেল সং, যে সিনেমাটা কন্টিনিউ চলাতে যে সাউন্ডগুলো বারবার ঘুরে ঘুরে আসে, আমরা শুনতে পাই গানের যখন সিনেমা ডায়লগ চলে, সেই সাউন্ডগুলোকে আমরা প্রাধান্য দিই এবং আমরা সেটাকে সুর বলি। সেটা তৈরিতেও আমাদের কিন্তু গণিত বিষয়টা লাগে।
গানের কথা যখন থাকছে না, একটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বা আবহ সঙ্গীত দিয়ে কোন একটি নির্দিষ্ট বিষয়, কোন একটি নির্দিষ্ট ঘটনা, কোন একটি নির্দিষ্ট পরিবেশকে বোঝানো হয়, সেখানে সুরকারের অবদান ভীষণ। সুরকারকে কিন্তু এই বিষয়টাকে মাথায় রাখতে হয়। সেখানে সেই যে নির্মাণটা, এই নির্মাণ যে কৌশল বা এর প্রয়োগ রীতি, এটাকে সুরকার কিভাবে নির্মাণ করেন বা এটা কিভাবে করতে পারা যায় বলে আপনি মনে করেন? আমরা যখন কোনো গান শুনি, গানের গায়ক বা গায়কী সে প্রথমেই কিন্তু গানটা শুরু করে না, তার আগে ইনস্ট্রুমেন্ট বাজানো হয় এবং একটা সাউন্ড ব্যাকগ্রাউন্ড বাজানো হয়। আমরা সেটা শুনে কিন্তু বুঝতে পারি, যদি চেনা গান হয়, যে এই গানটাই এবার বাজবে। এই যে তৈরি গানে যে সুরের যে ঝলক বা সুরটা আমাদেরকে বোঝানো হয়, এটাকে টেম্পো বলে। এই টেম্পো বা রিদিমটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে এরপর গায়ক বা গায়কী সেই গানটাই গাইবে। এটা কিন্তু সুরকারেরই ক্রেডিট বা সুরকারেরই দক্ষতা, যে আমার গায়ককে সঙ্গত করার জন্য তার আগে তার জায়গাটা প্রস্তুত করে দেওয়া, যে আমি এই গানটা বাজালাম যাতে আপনার এই গানটাই গাইবে। তো সুরকারের এই জায়গার স্বরলিপিও একটা গাণিতিক নিয়মে চলে, সেটাও আমার বই সেটা তৈরি বা সেটা ব্যাখ্যা করতে অবশ্যই তৈরি। আমরা সৌম্য মাইতির সাথে কথা বলছিলাম, তিনি এখনো আমাদের সাথে আছেনও বটে, আমরা সরাসরি কথা বলছি। কিন্তু যেটা হয়, একজন সুরকার, একজন গবেষক, তারও তো আত্মসহায়ক থাকে বলা যেতে পারে। তো সৌম্যবাবুরও আত্মসহায়ক আছে সেই অর্থে। ঠিক আত্মসহায়ক বললে হয়তো একটু অন্যরকম ভাবে বলা হবে। ওরা খুব ভীষণ ভালো বন্ধুও বটে। গান নিয়ে চর্চা, গানের গবেষণা, গানের সূত্র, গানকে নিয়ে নানা রকম ভাবে বিশ্লেষণ করার ক্ষমতা তারা দিনের পর দিন করে এবং সৌম্যবাবুকেও তিনি সহযোগিতা করেন। আমরা বরং একটু তার কথা শুনে নিই। নমস্কার, আমার নাম কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমি ডক্টর সৌম্য মাইতিরই সহযোগ্য বলতে পারেন। মানে ওনারই সাথে থাকা, ওনারই সাথে গবেষণা করা। আমিও টুকটাক গিটার বাজে। ওনার সাথে থাকা, গবেষণা করা বলতে গেলে প্রফেশনাল দিক থেকেও যেরকম আছে, উনিও ডক্টর মানুষ, আমিও আমার হসপিটালের এতেই আছি, কাজ করি। তো ওনার সাথে থাকতে থাকতে আমারও মিউজিকের প্রতি একটুখানি আলাদা আগ্রহ বেড়েছে। যদি বলেন কীরকম, তো আমি আগে দিয়ে অনেক গিটার একটু বাজাই, একটু এই গান বাজনার দিকে আছি। কিন্তু ওনার সাথে থাকতে থাকতে একটা ব্যাপার হয়েছে, যেটা যদি বলেন যে গানকে বোঝা, গানের ব্যাপারে একটু জানার ইচ্ছা, যেদিক দিয়ে বলতে পারেন কীরকম, তো সেদিক থেকে হচ্ছে যেটা, যে গান কীরমভাবে তৈরি হয় বা কিছু, যেটা নিয়ে উনি মানে গবেষণা করছেন অ্যাকচুয়ালি। তো গান তৈরি করা, গান কেন শুনতে ভালো লাগে, এইসব জিনিসগুলো, যেমন ছোটো ছোটো জিনিস। আরও এতে মানে আপনি যে এতদিন ধরে শুনে আসছেন, ঠিক আছে, তো সেটা শুনতে কেন ভালো লাগছে, সেটার প্রতি উনি একটা অঙ্ক তৈরি করেছেন বলতে গেলে, সূত্র টাইপের, যেরকম আমরা পড়াশোনায় যেরকম পড়ে থাকি অঙ্কের ব্যাপারে, যে a² + b² এরকম টাইপের কিছু সূত্র বার করেছেন। তো সেই দিক থেকে আমাদের অনেক দিক থেকে একটা ইন্টারেস্ট জেগেছে, আমাদের ভাবনা চিন্তাও অনেকটা মেলে। তো সেই জন্য একই সাথে আমরা থাকি, কাজ করি, মানে যেটা প্রফেশনাল লাইফে, সেমনি নিজেদের পার্সোনাল লাইফেও আমরা এই গান বাজনাটা নিয়ে আছি। গিটারের সাথে আমরা নিজেরাও কিছু মানে ডিসকাশন করি, যেখানে উনি কিছু আইডিয়া দেন, আমিও কিছু বলি, যেটা মিলিয়ে একখানা হয়, মানে কিছু তৈরি হয়। পেয়েছে আপনাদের কাছে অনুরোধ, আপনারা বইটি সংগ্রহ করবেন এবং এই বইটি সংগ্রহ করে শুধুমাত্র একটা সুর সম্পর্কে শেখা বা জানা নয়, অনেক নতুন তথ্য জানতে পারবেন, যে তথ্য জেনে আপনি অবাক হয়ে যাবেন, আপনার কৌতূহলের মাত্রা বেড়ে যাবে, আপনার উদ্দীপনা বেড়ে যাবে এবং গানের সুরের নেপথ্য দর্শনের এক অন্য ভাবনার সাথে আপনি আলোকিত হবেন, চালিত হবেন। খুব ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার প্রিয় দর্শক, আমার এই ভালোবাসা এবং আপনাদের ভালোবাসা, এই দুয়ে মিলে যে গান তৈরির প্রচেষ্টা এবং এই গবেষণা, এটা তো আর এখানেই থেমে থাকবে না, চলতে থাকবে। আপনারা সাথে থাকুন এবং আমাকে দূর থেকে আমার এই অনুষ্ঠান শুনে আমাকে ভালোবাসুন এবং আমার বইটা খুব সহজভাবে গ্রহণ করুন। আজকে এই বইটাই রইল, আপনাদের ভালোবাসার সঙ্গে চলুক, আর আমারও গবেষণা নিরন্তরভাবে চলুক। আপনাদের আশীর্বাদ তো আছেই। এখন মতো নমস্কার।